দ্য জঙ্গল বুক। এই গল্পটা একটা সাহসী ছেলে মুগলির, যে ইন্ডিয়ার একটা ঘন জঙ্গলে থাকত। ওকে সবার আগে বাগিরা নামে একটা নেকড়ে দেখেছিল। একদিন বাগিরা নদীতে বাক্সে ভেসে যাওয়া একটা বাচ্চা ছেলেকে দেখল। এটা কি? একটা মানুষের বাচ্চা? একে এখানে ফেলে রাখলে কারুর না কারুর শিকার হবে। বাগিরা সেই বাক্সটা নিয়ে শেয়ালদের কাছে গেল আর গিয়ে সীতা আর রামের সঙ্গে দেখা করল। সীতা কিছুদিনের মধ্যেই 3টে বাচ্চা জন্ম দেয়। আমি এই মানুষের বাচ্চাটাকে জঙ্গলে পেলাম। সীতা, তুমি কি এই বাচ্চাটা দেখাশোনা করতে পারবে? সীতা কোনো কিছু না ভেবেই সেই বাচ্চাটাকে রেখে দিল আর তার নাম রাখলো মুগলি। সময় কাটতে থাকলো আর মুগলির বয়স এখন 10 বছর। জঙ্গল তার বাড়ি হয়ে গিয়েছিল। মোগলি, তোমার ভাইদের ডেকে আনো, তোমার বাবা অনেক দূর যাবেন। রাম খুবই চালাক, বুদ্ধিমান আর শক্তিশালী শেয়াল ছিল। যখনই ও পাহাড়ের উপরে দাঁড়াতো, সব শেয়ালেরা আশেপাশে এসে বসতো। মুগলি একটা গাছের ওপর বসে বাগিরার সঙ্গে তার কথা শুনতো। শের খান খুব তাড়াতাড়ি জঙ্গলে ফিরে আসবে আর তখন ও মুগলির সম্বন্ধে জানতে পারবে। মুগলি ভাবলো যে শের খানটা আসলে কে। তখন বাগিরা বোঝালো যে শের খান মানুষদেরকে কতটা ঘৃণা করে। একবার কোনো একটা মানুষ শের খানকে আগুন লাগিয়েছিল আর তখন থেকেই সে বদলা নিতে চাইছিল। ও মোগলিকে কোনোভাবেই ছেড়ে দেবে না। আমাদের সবাইকে একসাথে থেকে ওকে হারাতে হবে আর মুগলিকে বাঁচাতে হবে। বাকি শেয়ালরা মুগলির জন্য শের খানের সঙ্গে লড়াই করতে চাইছিল না। ও নিজেকে আর মুগলিকে বাঁচানোর জন্য মুগলিকে জঙ্গল থেকে চলে যেতে বলল। পাশে মানুষের একটা বস্তি আছে, আমি মুগলিকে ওখানেই রেখে আসব। সব শেয়ালরাই মেনে নিয়েছিল, শুধু সীতা ছাড়া। ও নিজের বুকে পাথর রেখেই হ্যাঁ বলল। পরের দিন সকালে সূর্য ওঠার আগেই বাগিরা মুগলিকে নিয়ে আসতে গুহায় পৌঁছলো। মুগলি, তাড়াতাড়ি করো, না হলে মানুষের বস্তিতে পৌঁছতে দেরি হয়ে যাবে। আমি কোথাও যাব না, এই জঙ্গলই আমার ঘর আর আমি এখানেই থাকবো। এটা তোমার ভালোর জন্য বলছি মুগলি। বাগিরা মুগলিকে জোর করে ওখান থেকে নিয়ে আসলো। পুরো দিন হাঁটার পর সন্ধে হয়ে যাওয়ার জন্য ওরা রাস্তাতেই বিশ্রাম নিল। আজকে রাতটাই কাছেই কাটিয়ে দিই, কাল সকালে এখান থেকে চলে যাব। মুগলি একটু বিরক্তই ছিল। ও বাগিরার থেকে দূরে একটা গাছের ডালে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু খুব তাড়াতাড়ি মুগলি জানতে পারল যে এটা কোনো গাছের ডাল নয়, এটা একটা সাপ। এই যে ছেলেটা, কে তুমি? আমি মোগলি। ও, ভালোই নামটা। তুমি কোথায় যাচ্ছ? আমার চোখের দিকে দেখো। মুগলি তার চোখের দিকে তাকিয়ে বাইরের জগৎটা ভুলে গেল। সাপ নিজের চোখ দিয়ে মুগলির উপর জাদু করছিল। শেষ মুহূর্তেই বাগিরা সাপের মাথার উপরে মারল। মুগলির জ্ঞান ফিরল আর সঙ্গে সঙ্গে সেই সাপের থেকে দূরে চলে গেল। ইতিমধ্যেই সাপ মাটির উপরে পড়ে গেল। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, ধন্যবাদ। শোয়ার জন্য তারা অন্য কোনো একটা জায়গা খুঁজতে লাগলো। পরের দিন বাগিরা কাউকে গান গাইতে শুনে জেগে উঠল। আরে এখানে কি হচ্ছে? ও দেখলো যে মুগলি বালু নামে একটা ভাল্লুকের সঙ্গে নাচ করছে। আরে বল্লু, তুমি খুব ভালো নাচ করো। আরে বাবু, তুমিও খুব ভালো নাচ করো, আমাদের দুজনে খুব ভালো জমবে। বাঘিরা, তুমি শুনলে আমি বল্লুর সঙ্গে থাকতে পারবো। হ্যাঁ, কেন নয়? না মুগলি, শের খানের জঙ্গলে আসার আগে তোমাকে মানুষের বস্তিতে যেতে হবে। পরের দিন বালু আর মুগলি যখন জলের উপর সাঁতার কাটছিল, বাঁদররা একটা চেন করে জলের থেকে মুগলিকে তুলে নিল। আমাকে নিচে নামাও, শুনতে পেলে না তোমরা? এরা কারা? বাঁদরের দল। আমি ওদের অন্য মানুষকে করছি, তুমি মুগলিকে বাঁচাও। মুগলি, তাড়াতাড়ি আমার পিঠে বসে পড়ো, আমি তোমাকে এখান থেকে কোথাও দূরে নিয়ে যাব। অন্যদিকে শের খান জঙ্গলে পৌঁছে গিয়েছিল। তুমি কি জানো শের খান জঙ্গল থেকে পালাতে গেছিল? হ্যাঁ, আমার মনে আছে। আরে ভাইরা, তোমরা মানুষের বাচ্চার সম্বন্ধে শুনেছো নাকি? মানুষের বাচ্চার ব্যাপারে কথা বলো না, শের খান শুনে নেবে। মানুষের বাচ্চা কোথায়? ও
ও বাঘিরার সঙ্গে মানুষের বস্তির দিকে গেছে। শের খানের প্রতিশোধের আগুন আবার জ্বলে উঠল। ও মুগলিকে মারতে চলেছিল। পরের দিন জঙ্গলের মধ্যে। বাঘিরা, আগুনটা কি? এটা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জিনিস, যে কে ছুঁয়ে সে পুড়ে যায়। শুধু মানুষরাই আগুন জ্বালাতে পারে, আর শের খান শুধু আগুনকেই ভয় পায়। ইতিমধ্যেই বালু ওখানে আসলো, যে মুগলিকে দেখে খুবই খুশি হয়ে গেল। ওকে কি এখান থেকে সত্যি চলে যেতে হবে? আমার তো ওর কথা খুব মনে পড়বে। তুমি কি জানো না যে শের খান আবার জঙ্গলে ফিরে এসেছে? হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু মোগলি থাকাতে তার কি অসুবিধে? তোমার কি মনে নেই, মানুষের আগুন লাগানোর জন্যই শের খানের গায়ের চামড়া পুড়ে গেছিল, আর নিজের সম্মান বাঁচাতে ও এখান থেকে পালিয়ে গেছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মোগলি ভালোই হবে তুমি যদি এই জঙ্গল ছেড়ে চলে যাও। কিন্তু বল্লু, আমি ভাবলাম তুমি আমার বন্ধু আর আমার সঙ্গ দেবে। মুগলির খুবই রাগ হলো। ও দৌড়ে গিয়ে একটা গুহায় লুকিয়ে পড়ল। দুর্ভাগ্যবশত সেটা শের খানেরই গুহা ছিল। শেষমেশ আমাদের দেখা হয়ে গেল। আমি তোমাকে ভয় পাই না, আমি তোমাকে হারিয়ে দেব শের খান। মুগলি কখনো শের খানের সঙ্গে দেখা করেনি, কিন্তু জানতো ও এই। তুমি জানো আমি কে? আমি সব জানি, আমি জানি যে তুমি আমাকে কেন মারতে চাইছো। চলো, খুব ভালোই হলো, তুমি আমার সময় বাঁচিয়ে দিলে। এখন বদলা নেওয়ার সময় এটা। শের খান মুগলির পিছু নিল, আর দুজনেই জ্বালামুখী পর্বতে পৌঁছলো। যখনই সে পাহাড়ে পৌঁছলো, শের খান মুগলির রাস্তা আটকে দিল। বাঘিরা, আমি এক্ষুনি শের খানকে মোগলির পেছনে যেতে দেখেছি। বাঘিরা আর বালু দৌড়ে সেখানে গেল। বালু শের খানের উপর পাথর ছুঁড়ে মারতে লাগলো। বাঘিরা শের খানের থেকে বাঁচার জন্য ঘাসের মধ্যে দিয়ে মুগলির কাছে গিয়ে পৌঁছলো। আরে বোকা কোথাকার, তোমার কি মনে হয় তুমি খুব চালাক? শের খান বালুকে একটা থাপা মারলো, আর বালু মাটিতে পড়ে গেল। আর খুব গর্জন করতে করতে সে বাঘিরার সামনে চলে এলো, আর বাঘিরাকে ধমকাতে থাকলো। মুগলি, পালাও এখান থেকে, আমার কথা ভেবো না। না বাঘিরা, বল্লু, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। হঠাৎই মাটি কাঁপতে কাঁপতে ফাটতে লাগলো। জ্বালামুখী ফেটে যাচ্ছিল। আশেপাশের ঘাসগুলোতে আগুন লেগে গেল, আর সেটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো। একে কি আগুন বলে? মুগলি, পালাও। শের খান আগুন দেখলো, আর সেখানেই জমে গেল। ও ভুলতে পারছিল না সেই দিনটা যখন সে আগুনে জ্বলছিল। মুগলি আগুন জ্বলা একটা কাঠ নিয়ে শের খানের দিকে এগিয়ে আসলো। মুগলি, দাঁড়াও, তুমি কি করতে চলেছো? শোনো শের খান, আমার উপর আক্রমণ করে দেখাও। শের খান মুগলির দিকে দৌড়ে এসে তার উপর লাফ দিল, আর মুগলি শের খানকে সেই আগুন দিয়ে ভয় দেখাতে লাগলো। না, আর না! মুগলি শের খানকে ভয় দেখাতে দেখাতে আগিয়ে গেল, আর শের খান পিছনের দিকে হাঁটতে লাগলো, আর শেষমেশ সে জ্বালামুখীতে পড়ে গেল। মুগলি, তুমি কি ঠিক আছো? তুমি মানুষদের মতোই খুব সাহসী। চলো এখান থেকে পালাই। তিনজন নদীর ধারে পৌঁছে নিজের হাত পা ধুয়ে নিল। বাঘিরা, আমাকে তো আর মানুষের বস্তিতে যেতে হবে না, আমি এখানেই থাকবো। আরে মুগলি, তুমি তো যখন ইচ্ছে আমাদের সাথে দেখা করতে আসতে পারো। শোনো ছোট, তোমার কোনো টেনশন নেই, আমার সাথেই থাকতে পারো। যখন তারা শের খানের হাড়ের জন্য আনন্দ করছিল, তখন পাড়ের দিক থেকে তারা কিছু শুনতে পেল। এই আবার কে? আরে ওই দেখো, আমরা মানুষের বস্তিতে পৌঁছে গেছি। মুগলি একটা মেয়েকে জল ভরতে দেখলো, আর দেখতেই থাকলো। মুগলি এর আগে কোনো মানুষকে দেখেনি। ও সাঁতার কেটে অন্যদিকে গেল। প্রথমে তো মেয়েটা ভয় পেয়ে গিয়েছিল, আর তারপরও মুগলির ব্যাপারে জানতে চাইলো। আরে শোনো, চিন্তা পাল্টানো নাকি বন্ধু? মুগলির পক্ষে ভালোই হবে যদিও মানুষের সাথে থাকতে শিখে যায়। ও মেয়েটার পিছু নিতে নিতে তাদের গ্রামের দিকে চলে গেল, আর নিজের সাথে সারা জীবন খুশিতে থাকলো। দি আগলি ডাকলিং। একটা সুন্দর দিনে ডাকের একটা পরিবার নদীতে সাঁতার কেটে বেড়াচ্ছিল, আর তারা খুবই আনন্দ করছিল। কিন্তু একটা ডাক তার ডিমের পাশে বসেছিল। আমার বাচ্চারা ডিম ফুটে কবে বেরোবে? এতদিনে তো ডিমগুলো ফুটে যাওয়ার কথা। আমি খুবই একা, কারো কাছে আমার জন্য সময় নেই। কিন্তু সেই মা ডাককে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। খুব তাড়াতাড়ি সেই ডিমের ভেতর থেকে ছোট ছোট ডাকলিং বেরিয়ে এসে হাঁটতে লাগলো। ও, আমার বাচ্চারা কি মিষ্টি দেখতে। এদিকে এসো আর সবাই লাইন করে দাঁড়াও। 1 2 3 4
5। আরে এদের মধ্যে একজন তো নেই। মা ডাক ঘুরে দেখলো যে একটা ডিম ফুটতে এখনো বাকি আছে। আমার মনে হয় এই ডিমটা না ফোটা অবধি এর ওপর তা দিতে হবে। এটা তো অনেক বড় মনে হচ্ছে। খুব তাড়াতাড়ি সেই ডিমটাও ফুটে গেল, কিন্তু সেটা থেকে যে ডাকলিন বেরোলো সেটা খুব বড় আর দেখতে খারাপ ছিল। আরে এই বাচ্চাটা তো বাকি ভাই বোনেদের থেকে একদমই আলাদা। পরের দিন ছোট ছোট ডাকলিন জলে সাঁতার কাটতে লাগলো। ও, আমি আজ খুব খুশি হয়েছি। সব বাচ্চারা কি সুন্দর সাঁতার কাটছে, আর এই ছোটটাও তো খুব সুন্দর সাঁতার কাটছে। চলো বাচ্চারা, আজকের জন্য এটুকুই থাক। আমাদের অন্ধকার হওয়ার আগে ফার্ম হাউসে ফিরতে হবে। পুরো পরিবার ফার্মে চলে এলো, যেখানে অন্য অন্য ডাকেরাও থাকে। এটা কি? এখানে একসাথে এতগুলো ডাক কি করছে? অন্য সব ডাক কত সুন্দর দেখতে, কিন্তু ও তো অপরিষ্কার আর অদ্ভুত দেখতে। হ্যাঁ, ভীষণই কুৎসিত দেখতে। তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এইভাবে বলা একদম উচিত নয়। এখনো ও অনেক ছোট, আর বড় হয়ে ও খুব সুন্দর দেখতে হবে। কিন্তু কেউ চুপ থাকলো না, সবাই সেই ডাকলিনকে নিয়ে মজা করতে লাগলো। তোমরা আর কতদিন এইভাবে একে জ্বালাতন করবে? আমি আমার এই ছোট বাচ্চাটাকে এত দুঃখিত দেখতে পারবো না। কিন্তু সময়ের সাথে সাথে সেই আগলি ডাকলিনটা আরো নিস্তেজ হয়ে পড়ল। ও যেখানেই যেত তাকে নিয়ে সবাই মজা করত। কিন্তু তুমি আজ পর্যন্ত এত কুৎসিত কাউকে দেখেছো? ওহো, এত সকাল সকাল আবার কাকে দেখলাম? এখন আমার পুরো দিনটাই খারাপ যাবে। এ তো দিনের পর দিন আরো কুৎসিত হয়ে যাচ্ছে। খারাপ দেখতে ডাকলিনটা কোথাও একা গিয়ে কাঁদতে চাইছিল। তার ভাই বোনেরাও তাকে নিয়ে মজা করত। মা ডাক তার সেই আগলি ডাকলিনকে দেখে খুবই দুঃখিত ছিল। কেউ আমার সাথে কথা বলতে চায় না, আর আমার সাথে খেলতেও চায় না। আমাকে কেউ ভালোবাসে না। আর আগলি ডাকলিন উড়ে ফার্ম থেকে চলে গেল। আর উড়তে উড়তে ও একটা বড় পাথরের কাছে পৌঁছালো। ও ভাবলো এই রাতটাও ওখানেই কাটাবে। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আজ রাতটা এখানেই থাকবো। পরের দিন সকালে সে অন্য ডাকেদের আওয়াজে জেগে উঠল, আর ওর সামনে দিয়ে সেই জঙ্গলি ডাকেরা যেতে লাগলো। কে তুমি? আর এখানে তুমি কি করছো? আমি কি কিছুদিনের জন্য এখানে থাকবো? আমার থাকার কোনো জায়গা নেই। তুমি ভীষণই কুৎসিত। ঠিক আছে, দাঁড়াও, কিন্তু তুমি আমাদের সাথে যেতে পারবে না। আগলি ডাকলিন সেই জায়গায় অনেক দিনই থাকলো। ও একা থাকলেও ওকে কেউ বিরক্ত করতে আসতো না। একদিন ডাকলিন একটা জোরে বিস্ফোরণের আওয়াজ শুনল। ও ভয় পেয়ে ওখানেই লুকিয়ে পড়ল। যখন ও ওপরে দেখলো তখন ওর আশেপাশে কেউ ছিল না, সমস্ত ডাক চলে গিয়েছিল। আগলি ডাকলিনও সেখান থেকে যত তাড়াতাড়ি পারলো উড়ে চলে গেল। ও খুব জোরে ওড়ার চেষ্টা করলো। হঠাৎ সেখানে ঝড় আসলো আর আকাশ ডাকতে লাগলো। আগলি ডাকলিন ভয় পেয়ে গেল। ও, আমার খুব শীত করছে। ওই ঘরটায় মনে হয় থাকা যাবে। আমি গিয়ে দেখি ওখানে থাকা যাবে কিনা। ওখানে একটা বুড়ি, একটা বেড়াল আর একটা মুরগির সঙ্গে থাকতো, যারা আগলি ডাকলিনকে দেখতে পেল। কি হচ্ছেটা কি? এরকম ভাবে চেঁচাচ্ছ কেন? আরে দেখো তো, এটা আবার কে এলো? আরে এ তো একটা ডাক। এ তো খুবই আগলি, কিন্তু এখানে কি করে এলো? একে আমার কাছে রেখে ডিম পাড়া অবধি আমি অপেক্ষা করব। তখন আমার মুরগি আর ডাকের ডিমগুলো বেচে দেব। তখন ডাকের ডিমগুলো যেন বড় আর ভালো হয়। আর আগলি ডাকলিন সেই বুড়িটার সঙ্গে থাকতে লাগলো। কিন্তু এখানেও বেড়াল আর মুরগিটা তাকে নিয়ে মজা করতে লাগলো। আরে শোনো, আয়নায় নিজেকে যখন দেখো তখন ভয় পাও না? আমাকে দেখো, আমার শরীর কত কোমল, আমার নখগুলো কত বড় আর কত সুন্দর। মালকিন বলে আমার চলাফেরা কত সুন্দর। তুমি একটা লুজার, তুমি ডিমও পারতে পারো না। আমার ডিমগুলো দেখো, এগুলো কত বড় আর দেখতে খুব সুন্দর। আগলি ডাকলিন খুবই একা হয়ে গেল। ও জানলার পাশে একটা পুকুরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। যদি আমি ওই পুকুরে সাঁতার কাটার সুযোগ পেতাম, বাড়ির পাশে নদীতে স্নান করে খুব মজা পেতাম। পাগল নাকি তুমি? উনি তোমাকে কোথাও যেতে দেবে না। তোমার কাছে একটা বাড়ি আছে, বলো আর কি চাই? প্লিজ, তুমি মালকিন, ক্যাট আর আমাকে একদমই রাগানোর চেষ্টা করবে না। এমনিও সাঁতার কেটে তুমি কি করবে? আগলি ডাকলিন খুবই দুঃখ পেল আর ভাবছিল এরপর সে কি করবে। আমি জানি এই জায়গাটা খুব সুরক্ষিত, কিন্তু আমি কোনো বন্দী নই। আমাকে এখানে কেউ সাঁতার কাটতে দেয় না। আমি সাঁতার কাটবো। আমি শান্তির সঙ্গে সাঁতার কাটতে চাই আর উঠতে চাই।
আমাকে যে করে হোক এখান থেকে বেরোতেই হবে। তারপর একদিন রাতে ওখান থেকেও ডাকলিন চলে গেল তার পরের আশ্রয় খোঁজার জন্য। খুব তাড়াতাড়ি সে একটা পুকুর পেয়ে গেল যেখানে সে সাঁতার কাটতে পারে। জলটা কি ঠান্ডা! এতদিন বাদে সাঁতার কেটে খুব ভালো লাগছে। এখানের পশু পাখিরা যেন ভালো হয়, না হলে আবার আমাকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আবার সেই আগলি ডাকলিনের সঙ্গে কেউই বন্ধুত্ব করতে চাইছিল না। আমার থেকে সবাই দূরে কেন পালায়? আমি দেখতে আগলি, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি খারাপ। কেউ আমার সাথে খেলতে আর কথা বলতে চায় না। আগলি ডাকলিনের জীবন এরকম খারাপ ভাবেই কাটতে লাগলো। তারপর ঋতু পরিবর্তন হলো, সব পাতা ঝরে পড়লো, পাতার রং লাল থেকে বেরঙি হয়ে গেল, আর তারপর আবার সবুজ হলো। তারপর আসলো শীতকাল, সমস্ত জঙ্গল বরফের সাদা চাদরে ঢেকে গেল। কালো মেঘ ডাকলিনকে আরো বেশি দুঃখিত করে দিল। তারপর ডাকলিন আবার পুকুরের পাড়ে গেল, আর ও যেটা দেখলো সত্যি অসাধারণ ছিল। কি সুন্দর পাখিগুলো! আমি এদেরকে আগে কখনো দেখিনি। এদের ডানাগুলো কি বড়! মনে হচ্ছে যেন ওরা উড়ছে না, হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। ঠান্ডা আরো বাড়তে লাগলো, কিন্তু ঠান্ডা জল হওয়া সত্ত্বেও ডাকলিন সাঁতার কাটা ছাড়লো না, আরো ঝোপের কাছে গিয়ে বসে পড়লো। খুব তাড়াতাড়ি বসন্ত চলে এলো, ফুল ফুটতে লাগলো আর আকাশে সূর্য চকচক করতে লাগলো। ডাকলিন এসব দেখে খুবই খুশি হলো। আবহাওয়া তো খুব সুন্দর হয়ে গিয়েছে। আমার ডানাগুলোও শক্ত হয়ে গেছে, আর এবার আমার উঠতে কোনো অসুবিধা হবে না। হঠাৎই ডাকলিন সেই পাখিগুলোকে দেখলো যেগুলোকে সে বসন্তে দেখেছিল, আরো দৌড়ে গিয়ে ঝোপে লুকিয়ে পড়লো। ওই পাখিগুলো কি সুন্দর! আমার ওদের সামনে যাওয়াই উচিত নয়, না হলে সবাই আমাকে নিয়ে মজা করবে। হয়তো এই পাখিগুলো আমাকে মেরেও ফেলতে পারে। সব সময় আমাকে নিয়ে সবাই কি হাসাহাসি করে। প্রথমে ফার্মে ডাকলিং, তারপর আমার ভাই আর বোনেরা, তারপর বেড়াল আর মুরগিটা ওই বাড়িতে, আরো অনেকে মিলে করে। আমার জন্ম নেওয়াই উচিত ছিল না। ডাকলিন পুকুরের এক কোণে চলে গেল। ও খুবই দুঃখিত ছিল আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আর তারপর নদীর জলে সে তাকে দেখল আর নিজের চোখকে বিশ্বাসই করতে পারল না। পুকুরের পরিষ্কার জলে সে নিজেকে পরিষ্কারভাবে দেখতে পেল, কিন্তু এখনো কালো আর দেখতে খারাপ একটা ডাকলিন নেই, বরং এখন সে একটা সুন্দর রাজহাঁসে পরিণত হয়েছে। হ্যাঁ, ও আগলি ডাকলিন নয়, একটা রাজহাঁস ছিল। বাকি সমস্ত রাজহাঁস তাকে স্বাগত জানালো এবং তাকে খুব ভালোবাসাও দিল। শেষমেশ সেই ছোট দেখতে খারাপ একটা ডাকলিন একটা পরিবার আর বন্ধুও পেল, সুন্দর একটা রাজহাঁসের রূপে। একটা পরিবার দুজন বাচ্চার সাথে সেই রাজহাঁসকে দেখতে এলো। দেখেছো, ওখানে একটা ডাক আছে। মা, বাবা, এখানে এসো। দেখো এই ডাকটাকে, কতটা সুন্দর দেখতে। ওই নতুনটা কি সুন্দর দেখতে, আর একে দেখতে আমার খুব ভালো লাগছে। এত প্রশংসা শুনে সে খুবই খুশি হলো। ও খুব লজ্জাও পাচ্ছিল। নিজের পুরো জীবনটা সে শুধু খারাপ কথাই শুনেছিল, কিন্তু এখনো অনেক ভালোবাসা পাচ্ছিল। আসলে সবাই মিলে ওকে বলল যে তুমি খুব সুন্দর। আমি তো এটা স্বপ্নেও ভাবতে পারিনি যে কেউ আমাকে কখনো সুন্দর দেখতে বলবে। যদি আমি আগেও এত ভালোবাসা পেতাম যখন আমি ছোট ছিলাম, তাহলে এত ভয়ানক ছোটবেলা হতো না। আমি সত্যিই বুঝতে পারি না যে লোকেরা গায়ের রঙের কথা ভেবে একে অপরের সাথে কেন বন্ধুত্ব করে। এটা তো সত্যি খুবই খারাপ।